This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় আপনার সামনে আমি পিউ রয়েছি, মানে ঠোঁট কাটা রয়েছে আপনার কথা বলতে ১ ঘন্টা প্রতিদিনের মতোই। আচ্ছা, পুজোর আর কদিন বাকি। সামনের মাসে এই সময় পুজো চুকে বুকে গেছে। আজও জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। এদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। শুনলে অবাক হবেন, আদি গঙ্গা কালীঘাটের উপচে পড়ে জল ঢুকে পড়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে। শুরুতেই দেখাবো। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। দক্ষিণবঙ্গের অবস্থাটা দেখুন, ঘাটালের অবস্থা দেখুন। মাস্টার প্ল্যানের আশায় ডুবে যায় প্রতি বছর, এবছরও ঘাটাল। আস্ত পাকা বাড়িগুলো সব জলের তলায়, আস্ত হোর্ডিং। ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাস দিচ্ছেন যারা, তাদের হোর্ডিংও জলের তলায়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এবার খানাকুলের অবস্থা দেখাবো। অবস্থা সবচেয়ে খারাপ খানাকুলেই। যোগাযোগের একটাই রাস্তা জলের তলায়, ফলে মুখ্যমন্ত্রীও পৌঁছতে পারেননি খানাকুল। এই থেকে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতেন। আমতার অবস্থা ভীষণ করুণ। হাওড়ার আমতা। হাওড়ারই উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন। খুব খারাপ অবস্থায় রয়েছে হাওড়ার এই জায়গা। মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম। আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন? মেদিনীপুর ও পাঁশকুড়া পুজোর আগে বানভাসী দেখুন। নিয়ে বেরোচ্ছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কি ভয়ঙ্কর, ভয়ে ধরানো না ছবিগুলো। পুজোর মুখে মহা বিপত্তি, প্রবল বৃষ্টি, তারপর ডিভিসির ছাড়া জল। বন্যা দুর্গত অন্তত ৮টা জেলার কয়েক লাখ মানুষ। গতকাল থেকেই বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। গতকাল গিয়েছিলেন পুরসুড়া আর ঘাটালের রানীবাজারে, আজ পাঁশকুড়া উদয়নারায়ণপুরে। ফেরার পথে দেখলেন ডেবড়ার পরিস্থিতিও।
বন্যা দুর্গত মানুষকে শোনালেন তার বাড়ির দুর্দশার কথা। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। পুজোর মুখে মহা বিপত্তি বাংলা জুড়ে, আর আমাদের রাজ্যে জন্ম থেকে মৃত্যু সব কিছুতে জড়িয়ে থাকে ভোটের রাজনীতি। লক্ষ লক্ষ মানুষ প্লাবিত, তা নিয়ে রাজনীতি হবে না? হয় নাকি? একটা ছবি দেখুন। মুখ্যমন্ত্রীর প্লাবিত এলাকায় যাওয়াকে ফটো সেশন বলে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টের প্রথম লাইনে লিখেছেন লাইট ক্যামেরা অ্যাকশন, আর শেষ লাইনে লিখেছেন রাজনৈতিক লাভের জন্য বন্যা তার বার্ষিক ইভেন্ট। বিজেপি বলছে বন্যা দেখিয়ে আরজিকর থেকে নজর ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। উনি তো ফটো তুলতে গেছিলেন, 100 ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণপুরে, পুলককে সরিয়ে দিলেন, এই সরে যা। তারপরে গ্যালারি অফ ক্যামেরা, তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ লাইক অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার, তো খিচ মেরি ফটো। এখানে আরজিকর থেকে নজর যে ঘোরানো যাবে না সেটা তৃণমূল ভালো করেই বুঝে গেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আজকে ডেলিভারি বয় থেকে শুরু করে হ্যান্ডিক্যাপড স্পেশালি এবল্ড মানুষ যারা রাস্তায় নেমেছে, এখান থেকে নজর ঘোরানো এখন আর সম্ভব নয়। আরজিকর থেকে নজর ঘোরানোর চেষ্টা, তাই মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরছেন, বিজেপি তাই বলছে। আচ্ছা, আরজিকর কি সত্যি পিছু ছাড়লো? প্লাবিত উদয়নারায়ণপুরে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর কথায় জুনিয়র ডাক্তারদের কাছে না ফেরার কথা। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। বল মাটিতে পড়ার আগেই ব্যাট চালিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। কি বললেন মুখ্যমন্ত্রী? বলার আগেই তারা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ আর স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। হয়তো ওনার কাছে খবর পৌঁছয়নি যে আমরা কিন্তু সেই সব জায়গায় আমাদের এই ক্লিনিককে নিয়ে গিয়ে সেই মানুষজনের পাশে দাঁড়াতে চাই, কারণ সেই মানুষজন সারা বাংলা থেকে যেভাবে এসে এই জন্য লড়াই করছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরও সেই জায়গাতে মনে হয়েছে আমাদেরও সেই জায়গায় গিয়ে ওনাদের পাশে দাঁড়ানো উচিত। এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরাও খুবই চিন্তিত এবং সেখানে ত্রাণ বিলি করা এবং ক্লিনিক করতে আমরা যাব। সাধারণ মানুষই আমাদের যে জিনিস সামগ্রী প্রোভাইড করেছেন তা থেকে আমাদের অনেক কিছু বেঁচে গেছে, তার সমস্ত কিছু নিয়ে এর পাশাপাশি আমরা আর্জি জানাচ্ছি সাধারণ মানুষকে এই রিলিফ ক্যাম্পের জন্য যে সামগ্রী সংগ্রহ করা হচ্ছে তাতে একইভাবে ডোনেট করার জন্য সেই সমস্ত সামগ্রী নিয়ে আমরা পৌঁছে যাব বন্যা কবলিত এলাকায়। একটু লজিস্টিক্সের ব্যাপার আছে যে আমরা বন্যা যেখানে হয়েছে সেখানে গিয়ে আমরা ক্লিনিক করব, সেটা কোন জায়গাটায় করব, স্পেসিফিক লোকেশন এবং লজিস্টিক্সের ব্যাপারটা আমরা একবার মিটিং করে সেটা ডিসাইড করে আমরা সেখান থেকে একটা ডিসিশনে আসবো, সিদ্ধান্তে আসবো। এর মধ্যে আর এক কাণ্ড, মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরছেন, বন্যা পরিস্থিতি নিজের চোখে দেখবেন বলে। এর মধ্যেই রজ্জুতে সর্পভ্রমের ঘটনা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ির দিকে বাঁশ হাতে তেড়ে গেলেন গ্রামের এক মহিলা। বন্যা দুর্গত পাঁশকুড়ার মানুরের বাসিন্দারা শুনেছিলেন মুখ্যমন্ত্রী ওখানে যাবেন ওই এলাকা পরিদর্শনে। এদিকে সুকান্ত মজুমদারের গাড়ি মানে নেতার গাড়ি দেখেই তারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী এসেছেন। ভুল করে কনভয় এগিয়ে যেতেই তেড়ে গেলেন এক মহিলা, হাতে বাঁশ। পাঁশকুড়ার মানুর এলাকা, এখান থেকেই সুকান্ত মজুমদারের কনভয় যাচ্ছিল, আর সেই সময়
মুখ্যমন্ত্রীর গাড়ি ভেবে সুকান্ত মজুমদারের কনভয় আটকে দিয়েছেন স্থানীয় মানুষজন, এবং তাদের হাতে যেমনভাবে তারা বাঁশ রয়েছে, এখানে ইট দিয়েও তারা রাস্তা আটকে রেখেছেন। এখানে খাবারও পায়নি, খাবার জলও পাচ্ছে না, তিরপল পাচ্ছে না, হ্যাঁ এমনি রেখে গেছে, মানুষ সব এমনি খেপে গেছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, এবং অন্যান্য যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। অবস্থাটা দেখলেন? দাঁড়িয়ে আছে সুকান্ত মজুমদারের গাড়ি, মহিলা বাঁশ নিয়ে তেড়ে গেলেন গাড়িতে মারবেন বলে, কারণ তিনি ভেবেছিলেন গাড়িটা মমতা ব্যানার্জির। এমন সুযোগ ছাড়েন সুকান্ত মজুমদার? গাড়ি থেকে নামলেন, গ্রামের মানুষের সঙ্গে কথা বললেন, জল খাবার বিলোলেন, তারপর বাইট দিলেন। আমি তাদের সাথে কথা বলেছি এবং আমার জেলা সভাপতি তন্ময় দাস ডিটেলসে তাদের সাথে কথা বলেছে, প্রায় 15-20 মিনিট কথা বলে এসেছে। তাদের একটাই দাবি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে চাইছেন, এবং চাইছেন বলতে তারা অত্যন্ত আক্রোশিত হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছেন, আসবেন না উনি, আমরা জানি। আমি বলেও দিয়েছি ওখানে, আমার জেলা সভাপতি বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না, সেনা ওনার সেই সৎসাহস নেই। এখানকার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তারা লাপাতা, তারা নেই। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের যারা নেতা ছিল তারা নেই, পেলে পরে গ্রামের লোক তাদের দুর্মুষ করে দেবে যে পরিস্থিতির মধ্যে আছে। মানুষ এখন মুখ্যমন্ত্রীকে খুঁজছেন, এবং দুর্ভাগ্যের বিষয় যারা খুঁজছিলেন তারা চেলা কাঠ নিয়ে খুঁজছেন। এটাও আমাদেরকে দেখতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে চেলা কাঠ নিয়ে খুঁজছে বাংলার মানুষ, সেই সময় আসছে। বন্যা হতেই ক্ষোভের বাঁধও ভেঙেছে। গতকাল সামনাসামনি পেয়ে মুখ্যমন্ত্রীকে সেসব কথা শুনিয়েছিলেন অনেক জেলার মানুষ। অনেকে বলতে না পেরে ফুঁসেছেন। শুধু বন্যা এলে পারে ওই একবারটি নেতাগুলো আসে, বহু বছর ধরে যেখান থেকে সব গলছে, এখন আমার সব গলছে, ও ওদিকে বস্তা বাঁধছে এদিকে। দিদির সাথে কি কথা বলেছেন, অভিযোগ জানিয়েছেন? দিদি না বেইনে তো দিদিকে কি কথা অভিযোগ করবো? উনি যে আসলেন অন্তত একবার অন্তত দাঁড়িয়ে দেখতে পারতো যে ওইখানটা কি পরিস্থিতি, ওইখানটা এইখানটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, তাহলে কি উনি কিছু সাপোর্ট দেবেন না আমাদেরকে? এখানে যে ধসফস নামছে সেগুলো একটু দেখে নেমে দাঁড়িয়ে দেখা, শুধু জোরহাট করে চলে গেলেই হবে না, সেগুলো তো দেখতে হবে, পরিস্থিতি কেমন বুঝতে হবে। কি বললেন জানি, এলেন আর চলে গেলেন, এত লোকের ভেড়াভিড়ি কি কথা বললো আমরা কিছু বুঝতে পারলাম, টাটা বাই বাই করে চলে গেলেন। সবাইকে জানানো হয়েছে, কি বললো সামান্য বালির বস্তা চাওয়া হয়েছে। বিজেপি বলছে এই জুনিয়র ডাক্তার, তারপরে নাগরিক সমাজের বিক্ষোভ আন্দোলন থেকে নজর সরাতে, এগুলোর পিছু ছাড়াতে নাকি বন্যা পরিস্থিতি সরজমিনে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সত্যি বিক্ষোভ পিছু ছাড়লো? ছবি বলছে সে কথা। গতকাল যা বলেছিলেন, যতবার বন্যা পরিস্থিতি হয় ততবার যা বলেন, আজও তাই বললেন মুখ্যমন্ত্রী। বন্যা ম্যান মেড। 6টি জায়গার ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদের। ঘাটাল, খানাকুল, আমতা, উদয়নারায়ণপুর, মেদিনীপুর, পাঁশকুড়া।
আজ মুখ্যমন্ত্রী অবশ্য বাড়তি বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলেন, তবু জল ছড়া হয়েছে, তাই 3 দিনের জন্য ঝাড়খণ্ড সীমানা সিল। চেনা মাঠে খেলার সুযোগ পেয়ে বিরোধীরাও খাপ খোলা তলোয়ার। প্রশ্ন তুললেন, বাঁধ মেরামত হয় না কেন? তাহলেই তো প্রত্যেক বছর বন্যা হয় না। ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি। Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরনো তত্ত্ব ম্যান মেড বন্যা। আমি বলি এটা ম্যান মেড না, ওম্যান মেড বন্যা। কারণ একটাই, জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে, সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না। বন্যার ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে, দিয়ে বলে টাকা মাটি, মাটি টাকা। বন্যাকে সামনে রেখে, ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি বাটপারি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে। বন্যা প্রত্যেকবার হচ্ছে, আর আপনি প্রত্যেকবার ম্যানমেড বন্যা এই একই গল্প শোনাচ্ছেন। বাংলার মানুষ কতদিন একই গল্প শুনবে? আপনি জানেন তো আগামীবারও হবে বন্যা। আপনি কি ম্যানমেড বন্যা বলবেন, নাকি এই 1 বছর ধরে প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন যে এই বন্যাটাকে আটকানো যায় কি করে, বা বাঁধগুলোকে মেরামত কিভাবে করবো এই 1 বছরে, যাতে এই বন্যা হলে পরে বা ডিবিসি জল ছাড়লে বা তেনুঘাট থেকে জল ছাড়লে পরেও যেন আমাদের বাঁধগুলো না ভাঙে। কেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একটা বাঁধের ব্যারেজের ম্যানেজমেন্ট করতে পারে না? কেন বাঁধ নির্মাণ ঠিকমতো হয় না? কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে? এবং মমতা ব্যানার্জি কী বলবেন, বাঁধের পরে যেখানে জল ছাড়লো তারপরে নদীর জল ধারণের ক্ষমতা নেই কেন? নদীগুলো কেন সব বালি তুলে ঘাই তুলে করে দেওয়া হচ্ছে? কেন ঠিকমতো প্রপারলি ড্রেজিং হচ্ছে না? জল নিকাশির মতো করে কেন এই ড্রেনেজ সিস্টেমটা নেই বেসিনগুলোতে? সেটা তো একটা বড় প্রশ্ন। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়। আপনি এই হেমন্ত সোরেনের সাথে ইন্ডি গঠবন্ধনে গিয়ে কলকাতাতে বহু বৈঠক করেছেন যে নরেন্দ্র মোদীকে কীভাবে সরাতে হবে লোকসভা ভোটে। একবার কি বৈঠক করেছেন যে এই তেনুঘাট থেকে যে জল ছাড়া হবে আগামী দিনে, বা ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয়, তার জন্য কি পলিসি নেওয়া হবে? বলে ম্যান মেড বন্যা। আচ্ছা, ঝাড়খণ্ডে যে এত বৃষ্টি হয়েছে, তাহলে কারা মানে এরকমও কি আমাদের ক্ষমতা হয়ে গেল যে বৃষ্টি নামিয়ে দিলাম, কখনো খরা করে দিলাম? এতই যদি ক্ষমতা, তো একমাত্র আমার জানা বোঝার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে, আর তো কারণ নেই। Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be safe. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্য সচিব মিস্টার মনোজ পন্তকে, আপনার মালকিন অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা শুনে আপনি শুধু অর্ডারটা বের করুন, তারপরে আলাপন ব্যানার্জির যা অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা হবে। মুখ্যমন্ত্রী আজকে আরো একটা কথা বলেছেন, ডিবিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না এমন করে জল ছাড়লে। যাই হোক, শ্রীকৃষ্ণ আজ জামিন পেয়েছেন, বুঝলেন না? পুলিশ হেফাজতেই থেকে যেতে হলো অর্জুনকে। ভাবছেন আমি কি সব বলছি? না, আজ হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এক টুকরো মহাভারত তৈরি হলো। ছবিটা দেখুন। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার একটি অডিও ক্লিপ সামনে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার ভিত্তিতে গ্রেফতার হন গড়ফার সঞ্জীব দাস এবং সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্ত। হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন কলতান। সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন, সঞ্জীব এখানে অর্জুন। বিভ্রান্ত অর্জুন কি করবে না বুঝে ফোন করেছিল শ্রীকৃষ্ণ কলতানকে, কিন্তু ভবি ভোলার নয়। কলতানের আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ফোনটার রেকর্ড কে করলেন? সঞ্জীবের সাধারণ কিপ্যাড ফোন, তার পক্ষে ফোন রেকর্ড করা সম্ভব নয়। যিনি অডিও ক্লিপটা ছড়ালেন তিনি কি রেকর্ড করেছেন? তাহলে ফোন ট্যাপ করা হয়েছে কেন? সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বেআইনি। পাবলিসিটি করলেন তিনি কি করলেন তাহলে? বিচারপতি প্রশ্ন করেন, গ্রেফতারের আগে একজন রাজনৈতিক ব্যক্তি কিভাবে সেই অডিও ফোনের রেকর্ডিং হাতে পেলেন? পেন ড্রাইভটি যেভাবে পাওয়া গিয়েছে তা নিয়েও তো ধন্দ। সেটি যার কাছ থেকে পাওয়া গেল তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন?
হাইকোর্টে কলতান প্রসঙ্গে চলে আসে তাদের যে কথোপকথন তা আদতে যদি ট্যাপ হয়ে থাকে সেটা কিভাবে করা হলো, তার কারণ শীর্ষ আদালতের এ ব্যাপারে বিশেষভাবে বেশ কিছু নিয়মকানুন নিষেধাজ্ঞা রয়েছে। তাহলে কিভাবে ট্যাপ করা হলো? একই সঙ্গে সেই কথোপকথন কিভাবে একজন রাজনৈতিক ব্যক্তির কাছে চলে গেল এই প্রশ্নও তুলেছে আদালত। কলতানকে 500 টাকার বন্ডে জামিন দিয়েছে হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ। এই মামলায় 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানও। আগামী 18ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এরপরও কুণাল ঘোষ ভাঙবেন, তবু মচকাবেন না। কন্টেন্টটা ভয়ঙ্কর না অডিওটা বাইরে আসার পদ্ধতিটা বেশি চিন্তার? ফলে যারা অডিওটা করেছেন, যারা ষড়যন্ত্রী, তারা মূল বিষয় থেকে নজর ঘোরাবার জন্য এই কোথা থেকে কি, কার কাছে, কেন এই কথাগুলো বলছেন। আর বাস্তবটা হচ্ছে যে ডাক্তারদের আন্দোলনের উপর রক্তাক্ত আঘাত করে তৃণমূল সরকারের উপর দোষ চাপিয়ে আরো বড় অরাজকতা করার যে চক্রান্ত, সেটা ফাঁস হয়ে গেছে। বারবার এদিন শুনানিতে উঠে আসে যদি সত্যি বিভ্রান্ত সঞ্জীব কলতানকে শ্রীকৃষ্ণ রূপে তার উপদেশ চেয়ে থাকেন, সেটা আদতে পেন ড্রাইভে এলো কি করে? কুণাল ঘোষের কথা যখন উঠলো তখন বলি, এ পথে আমি যে গেছি বারবার। পাক্কা 1 মাস আগেও গিয়েছিলেন। কোথায়? সিজিও কমপ্লেক্সে, সিবিআই দপ্তরে। সেদিন আরজি করের চিকিৎসক পড়ুয়াদের থেকে পাওয়া কিছু নথি জমা দিয়ে এসেছিলেন তৃণমূলের বাগ্মী নেতা। আজও গেলেন সিজিওয়ে, কিন্তু কেন? ডেকেছিল না। কুণাল বাবু খোলসা করেননি, শুধু বললেন ব্যক্তিগত কাজে এসেছি। আজই আবার সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই নেত্রী গেলেন সিবিআই তলব পেয়ে, কিন্তু কেন? দেখুন। লড়াই চলছে, সেই লড়াইয়ে যাতে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায় তার জন্যই এসেছি। যা বলবেন যেটা দেখেছেন সেটাই। পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে 2 মিনিট কথা বলতে চেয়েছিলাম। ডিওয়াইএফআই নেত্রীর মুখে 9 আগস্টের সেই রাত। ময়না তদন্তের পর সেদিন আরজি কর থেকে তিলোত্তমার দেহ বের করেছিল পুলিশ। তখনই সেই গাড়ি আটকান মীনাক্ষীরা। ওদিকে তিলোত্তমার মা বাবাও দিশেহারা। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাত্ম চাল। মেয়ের দেহ নিয়ে পানিহাটিতে বাড়ির পথে পুলিশ। মা বাবা জানেনই না? প্রশ্ন তো উঠবেই। শুরুর দিন থেকে এরা তথ্য আর প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। কখনো বলছে ফাঁসি, কখনো বলছে এনকাউন্টার, কখনো বলছে সিবিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল। কি পেয়েছেন কি আপনারা? আরজিকর কাণ্ডে কাঠগড়ায় পুলিশ। রাত দখলের রাতে আরজিকরে হামলা নিয়েও আঙুল উঠেছিল সেই পুলিশের দিকেই। তারপরও পথে প্রতিবাদ চলেছে। আবার রাত দখল 4 সেপ্টেম্বর। সেদিনও প্রশ্নটা তুলেছিলেন তিলোত্তমার বাবা। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। আজ দ্বিতীয় তলবে হাজিরা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ঘন্টা 2 পরে বেরিয়ে এসে বললেন, ডাকলে আবার যাবেন। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই। সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব। এবং ডে 1 থেকে আমরা এই দাবিতে এই রাস্তাতেও রয়েছি। সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন। মীনাক্ষী না হয় বুঝলাম, কুণাল ঘোষের ব্যাপারটা না কিছুতেই মাথায় ঢুকছে না। তিনি আচমকা সিজিওতে গেলেন কেন? না ডাকা সত্ত্বেও। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এসেছিলাম। এ নিয়ে বাকি কাউকে আমার একটি শব্দও বলার নেই। একদম ব্যক্তিগত কারণে এসেছিলাম। ঠিক আছে, ওকে।
সিবিআই দফতরে কেউ ব্যক্তিগত কারণে এমনি এমনি যায়, ব্যাপারটা খুব একটা শোনা যায় না। কৌতূহল থাকলো কুণাল বাবু, জানার ইচ্ছে থাকলো, কোন ব্যক্তিগত কাজে আপনি গিয়েছিলেন?